প্রধান মাস্টার আসবে না একটু পরে প্রথমের ডায়লগ মুখস্থ থাকে সবার ভিড়ে প্রতিদিন তার গান গায় প্রতিদিন
আবার সুনন্দা বাচ্চা আগে আমি বড় টপিয়ে তাহলে তুমি হঠাৎ করে খেয়ে মারো দেখো ভাই ছাড়িতে নাকি ফেললেই তো পারো কাটা বলো না কাটাবো ভালো ডাক্তার থাকতে আমি পয়সা খরচ করতে যাবো কেন চল ডাক্তার হয়ে ফিরে আসো সেই আমার চোখে ছানি রাখে দেবে কবে ছেলে ডাক্তার হবে তখন নাকি ছাড়ি কাটাবে ততদিনে যদি ছাড়িতে চোখ দেখে তুমি একটু পালিয়ে হয়ে যাও হব না আমার উজ্জ্বল পাশ করে ফিরে আসতে আর বেশি দেরি নেই এত বড় একটা সীমাহীন গ্রাম অথচ একজন ডাক্তার পর্যন্ত নেই কত বড় দুঃখের কথা বলতে হবে না উজ্জ্বল ডাক্তারে ফিরে এখানে মানুষের দুঃখ থাকবে আর তখন তো আমারই জায়গা ভাই বলবে মুকুন্দ হালদার এতদিন একটা কাজের মতো কাজ করেছে আসতে লাগল তাকে লক্ষ্যের সরস্বতী করুণা মিলে দিয়েছে এইবার বাকি কাজটুকু সেরে ফেলে মনের আনন্দের আনন্দ হবো আর প্রাণ খুলে আপনার সূত্রে সেই গানটাই গাইবো अरे चल जाई चल माठे लागल बाईके अरे चल जाई चल माठे लागल बाईके माठे जल दिए ठेलते 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 अरे चल जाई चल माठे लागल बाईके बाजन चल जाई चल माठे लागल बाईके रे चल जाई चल माठे लागल बाईके বলে হাসছো তো হাসছো বাকি কাজটা যেন আবার কি বললে ডাক্তার বাবুর হাতের সঙ্গে তোমার হাতটা মিলিয়ে দাও মা ওই শহরে কোনো ডাক্তার বাবু কি আর এই গায়ের মূর্খ দাসের মেয়েকে মনে উঠবে দেখানো সাই সুনন্দা বলে কি হবে না উজ্জ্বল শহরে যত বড় ডাক্তারই হোক না কেন বাপের হাত খাও সে কোনোদিন হয় না না হয়ে ভালো তুই তো আমার মাথা চাপা বাবা তাছাড়া আমি যে তোমার বাবা বিষ্ণুকে কথা দিয়েছি মা তোমাকে না উচ্ছালে বউ করে ঘরে আনবো তোমার ইচ্ছে একটা ট্যাটু কাটে এখানে। দেখানো সাই সুন্দর লাগে। বলে জন্ম মৃত্যু বিয়ে বিধাতার ইচ্ছা ছাড়া হয় না না বিধাতার মধ্যে কি ওই বিধাতাই জানে বলে কি জানে বাংলা হয়ে গেছে তো তাড়াতাড়ি ময়ূরী খেয়ে নাও। বাংলা। ও বিমানদা কিন্তু তোমারও হয়েছে আমি এখন চললাম মা, যাবো না বাবাকে ওষুধ খাওয়াতে হবে তো ডাক্তারের বউ হওয়ার আগে ঔষধ নেড়ে খেতে ভালো করে কম্পাউন্ডার আর লক্ষ্মী মেয়ে সুনন্দা তোকে কি বলবো অসুস্থ বাপের সমাজত্ব করে যেটুকু সময় পায় ছুটে এসে তোর খুঁড়ি সব টুকিটাকি কাজ ছেড়ে দিয়ে যায় সেই জন্য সঙ্গে নিয়ে আমার ভয় কেন এতখানি বিলাসের ফল ওদের যে বিচ্ছেদ হবে আর মেয়েটা পাগল হয়ে যাবে আর বিচ্ছেদ ঘটেই না কেন আমার তো তোমার ছেলেই নয় ও হ্যাঁ ভালো কথা এই ওনাম তুই তো সন্ধ্যে পর রোজ উত্তরপাড়া হরিবাসরে যাস হ্যাঁ সদাসন মন্ডলের সঙ্গে যদি তোর দেখা হয় বলিস কাল সকালে আমি যাবো ওর সঙ্গে তোমার একটু দরকার আছে বাবা পুরোটা নিরে সঙ্গে তোমার কি দরকার জমি 3 বিঘে বাধা না দিলে আর যাওয়ার উপায় নেই রবি মা উজ্জ্বল চিঠি লিখেছে সামনের মাসে তার পরীক্ষা অনেক টাকার দরকার তারপর আকাশে ফাল্গুন আমাদের বিয়ের দিন ঠিক করেছি এই দেখো তো বাবা তুই আবার কেন ভাবছিস আরে উজ্জ্বল পাস করে ফিরে জমি খারাপ করতে কতক্ষণ চল বাবা চল আর তোকে ভাবতে হবে না এখন ওই বর্তমানে বসে আমরা খাবারগুলো খেয়ে নি জেনার সামনে দিন করে কেমন যাবে ঈশ্বরের প্রার্থনা করি উজ্জ্বল সত্যি সত্যি উজ্জ্বল করে মানুষের মুখ উজ্জ্বল করে আরে করবে করবে সেই জন্য তো বড় আশা করি সেই ডাক্তারের ছেলের নাম রেখেছি উজ্জ্বল গান গান তুমি আমার স্বপ্ন তুমি আমার জীবন তুমি সাগরের প্রেম নিয়ে আমায় কাছে টেনে নিয়েছো আর তুমি নির্ভর উদার সবাইকে আমাকে পরিতৃপ্ত করেছো তোমার তুলনায় আমি ডাবল না আমি মাটি আর তুমি দৌড়াতে ছেড়ে তোমার চাঁদ মাটি ছাড়া চাঁদের কোনো মূল্য নেই মাটির মায়েতে চাঁদ কোথা থেকে কোথা শুধু ধরায় চাঁদকে আবার মেঘে ডেকে ফেলবে না তো নির্মল আকাশে মেঘ কোথায় কেন
ওই সুনন্দ নামক কাঁটাটা আমার বুকের ভিতর ভয় নেই প্রিয়তমা, সুনন্দ আমার জন্য প্রয়োজন এক টুকরো কাজ, আর তুমি আমার জন্য হীরা, কাছে সমস্ত হীরা। তুমি আমার কাছে হীরার চেয়ে দামি, সেটা কি জানো? প্রেম, তুমি আমার প্রেমের রাজ্যের রাজা। এই রাজ্যে স্বপ্ন সুখে প্রাসা দেখে দিতেই নিরঞ্জন অপরক দেখবো আর ভাবো নীল আমাকে রাজা করেছে, আমাকে ধন্য করেছে। সত্যি সত্যি অক্ষত গ্রামের এক কাশির ছেলেকে তুমি যে রঙিন জীবনে সাথে মিলে দেবে তোমার কল্পনার মধ্যে ছিল। যে জীবনে উন্মাদনা নেই, মাদক নেই, সেই জীবনকে আঁকড়ে ধরে থাকলে অপরাধ শ্রেণীর মানুষের কাছ থেকে পাহারা পাওয়া যায়, কিন্তু জীবনকে ইচ্ছা মতো ভোগ করা যায় না। ঠিকই বলেছো। এক শ্রেণীর মানুষ ড্রিঙ্কে নিতে পারে। আচ্ছা তুমি বলো তো, ড্রিঙ্কে আনন্দ করে সর্বতে পাওয়া যায়? তাই কি কখন যায়? ককটেল পার্টির মন মাতানো খুশি কি আর কীর্তনের আসরে মেলে? উদাহরণগুলো তুমি চমৎকার দিয়েছো। আমি তো নেশাধর রঙিন জীবনে দাঁড়িয়ে ওই গায়ের কথা তো ভাবতেই পারি না। যত বড় ঝোপঝাড়ের মধ্যে হরহাটির ঘরে গ্রামের মানুষগুলো যে কি করে বাস করে ভাবতেই আমার কেমন ঘিনঘিন করে। এই শোনো, আমি কিন্তু তোমাদের শিবানীপুরে কোনোদিন যাব না। এই শোনো না, কলকাতা ফিরে আসবো। আচ্ছা সে পরে দেখা যাবে, কিন্তু আমাদের ফাইনাল সেটেলমেন্টে কি করলে? ফাইনাল কি বলবে? আরে দুদিন বাদে আমি যে বাইরে লজ্জায় মুখ দেখাতে পারবো না। কিসের লজ্জা রে? আমাদের দুজনের মাঝে যে নতুন অতিথি আসছে তার কথা তুমি ভুলে গেছো বুঝি? হায় 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 হায়, বলে কি রে, বিয়ের আগেই সন্তান, তোর মধ্যে থেকে তো মর্যাদা বেরোছে। সেজন্য তুমি ভেবো না, আমাদের সন্তানকে ভালো করে শিশু জগতে রেখে তাকে মানুষ করব। সন্তানের জন্য জীবনের রোমান্টিক দিনগুলোকে ফিকে করে দেওয়া যাবে না। তুমি দেখছি আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছো। এই আমাদের যদি মেয়ে হয় কি নাম রাখবো বলো তো? তুমি বলো। তোমার নামের আদি অক্ষর দিয়ে নাম রাখবো উর্মিমালা। খুব সুন্দর নাম। আর যদি ছেলে হয়? তাহলে তো নাম ঠিক করাই আছে। কি বলো তো? অনির্বাণ। বেশ মনে রেখেছো দেখছি। নীলা, নীলা, নিরঞ্জনা। এই বাপি আসছে, ছাড়ো না, আমার ছাড়ো না। এসো বাপি, এসো এসো। হ্যাঁ, ও চতুর্থ ধর্মের কথা বলতে এলাম। বলুন। তুমি নিশ্চয় জানো বাবা, আমি উচিত কথা যেমন ভালোবাসি তেমনি শুনতেও ভালোবাসি। এজন্য বন্ধু মহলে আমার একটা অপবাদ আছে। তারা কেউ কেউ বলে নিখিল বিশ্বাস একজন দুর্মুখের দ্বিতীয় সংস্করণ, আবার কেউ কেউ বলে সরকারকে। ঠিকই বলেছো। এবার কাজের কথায় আসা যাক। তোমার তো কাজের কথাই একটাই বাপি, নীলা আমার একমাত্র সন্তান, তাকে দূরে রেখে একা আমি থাকতে পারবো না। তুই ঠিকই বলেছিস মা। তবে তোমার কথা শুনে আমি আরেকটু মনের ভাষা করছি। দেখো বাবা উজ্জ্বল, আমার তো কোনো ছেলে নেই, এই একটি মাত্র মেয়ে। তাই আমি মেয়েটাকে দিয়ে দিয়ে একটা ছেলে পেতে চাই। আমি ছেলে হয়ে সারা জীবন আমার কাছাকাছি পাশাপাশি থাকবো। দেখো বাবা, আমি নিজেই প্রণোদিমায় বিশ্বাসী বলে নীলাঞ্জনাকে আমি আধুনিক শিক্ষায় শিক্ষিতা করে গড়ে তুলেছি। ওর ব্যক্তি স্বাধীনতায় আমি কখনো খবরদারি করি না। এমনকি তোমার সঙ্গে আবার মেলামেশায় আমি কখনো বাধা দিই না। কিন্তু ওর ভবিষ্যৎটা তো আমাকে দেখতে হবে। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আনুষ্ঠানিক মিলনটা আমি সেরে ফেলতে চাই। আগামী 27 ফাল্গুন বুধবার কিন্তু একটা ভালো দিন আছে। 27 ফাল্গুন মানে সামনের সপ্তাহে। আর কথায় বলে শুভ কাজে দেরি না করাই ভালো। এত তাড়াতাড়ি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কখনই বা নিমন্ত্রণ করবো, আর মার্কেটিংয়ে বা কি করে সারবো? ও নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না মা, পরে সব ম্যানেজ করে নেবো। বলছিলাম নিজে কি করবো বলে ঠিক করেছো? ভর্তি ডাক্তারি না করবো না, আপনার কথা মতো ডাক্তার দেখাশোনার দায়িত্ব। সে ভালো, ডাক্তারি পাস করে যে বসার জন্য ডাক্তার কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া আমার ভারতের গৌরব কাপড় নিয়ে কাপড়ের চাহিদা যেমন দিন দিন বাড়ছে, দেখবে তোমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর ইরানের মার্কেটটা যদি একবার পেয়ে যায় এত মুনাফা হবে যে রাত
সামনে একটা জায়গা জায়গা পাবে না। তাহলে 27শে ফাল্গুন তোমরা বিয়ের জন্য প্রস্তুতি নাও। তোমরা দুজনে গল্প করো, আমি তো এই সামনে একটা জায়গা আছে না? চলি মা, চলি। তোমার সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিল কিনা এত রাজত্ব সহ রাজ করবো যাচ্ছি চলেছি নয়, তবে বলো পেয়ে গেছো। এই, অনেক রাত হলো, তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি আমার ঘরে যাচ্ছি। 27শে ফাল্গুনের পর আমি কিন্তু আরেক কথা শুনছি না আরে না, বলতেই তো চাই। এখন নয়, তবে 27শে ফাল্গুনের পর। এসো। কাজ কাজ আর কাজ, মানুষটা ছেলে আর কাজ, কাজ আর ছেলে ছাড়া এই ত্রিভুবনে আর কিছুই জানে না। আজ বাদে কারোর জলে বিয়ে, এদিকে জোগাড় গোছানো কোনো কিছুই হয়নি। বলতে গেলেই বলে তুমি সব দেখে শুনে করো, আমার সময় নেই। বৃষ্টি হলে জমির আলুগুলো সব পচে যাবে। এ পায়ে উনি যেন একাই আলু চাষ করছে। এসব নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আসতে যাচ্ছি বাবু, আসতে যাচ্ছি। ময়লা না থাকলেই হলো। দাও দেখাই মা, এগুলো তুমি আমার কাছে দাও। থাক মা, থাক। এমনিতে তুই আমাদের অনেক কাজ করে দিস। এই 3টে দিন তোকে আর কিছুই করতে হবে না। মা, কি করে? তোর কি লজ্জা বলে কিছুই নেই? এসব কথা বলতে তোর জিভে কি একটু আটকায় না? ছোটবেলা উঠলেই আর বিদ্যা শিক্ষা তো একেবারে নেই। তাই একমাত্র কাজ দিয়েই তোমাদের মন ভুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, বাচ্চা বুড়ির মতো কথা বলিস না তো। যে বিদ্যা শিক্ষা তোর মধ্যে আছে, লক্ষ্মীর অংশে জন্ম ছাড়া তার কেউ পায় না। তোর জ্যাঠামশাই কি এমনিতেই তোকে 5 বছর বয়সে পছন্দ করে বিষ্ণু ঠাকুরকে কথা দিয়েছিল? তাহলে তখন থেকে আর বিশেষ করে তোমাকে তো আমি কিছুতেই শাশুড়ি বলে ভাবতেই পারবো না। না মা, আমাকে তোর শাশুড়িও ভাবতে হবে না, আর জ্যাঠাই মাও ভাবতে হবে না। তবে কি ভাববো? মা, মা ভাবতে রে হতভাগী। মা, আরে মা, এবাড়ির মেয়ের মতো সুখ দুঃখে তুই আমাদের পাশে পাশেই থাকবি। এই সংসারের ভাগটা তোর হাতে তুলে দিতে পারলে মরার আগে আমার আর কোনো দুঃখ থাকবে না। ঠাকুরের কাছে আমার একমাত্র কামনা 27শে ফাল্গুনটা যেন ভালোই ভালোই উঠতে যায়। বিড়ালের ভাগ্যে কি আর শিখি ছিড়বে যাকে মা? আবার কি ধরনের কথা? বলছি ডাক্তার বাবুর মতিগতির অবস্থা আমরা তো কেউ জানি না। তাই আমি বলছি সারা পথ দৌড়াদৌড়ি করে শেষে খেয়াঘাটে আমার গড়াগড়ি যেতে না হয়। হ্যাঁ। আমার তো ঘুম এসছে। তাই না? এই যে বেঁচে আছো না মরে গেছো কেন, কি হয়েছে? এটাকে কোনো আমি করছি কি করে কি পাগলামি করেছে? তোমার কাছে আমাদের জমি ঠিক করেছে জমি বাধা দেবে কেন? উজ্জ্বলের পরীক্ষার খরচ চাওয়ার জন্য জমি বাঁধাদের সামর্থ্য তোমাদের সংসার চালাতে পারে তা পরীক্ষার খরচ বলে কথা, যে কোনো ভাবেই হোক চালাতে তো হবে। আমি একটা কথা বলবো খুড়ি হ্যাঁ, বল। আমি তো তোমার ছেলের মতো আমি সাহায্য করলে তোমরা ছোট হয়ে যাবে না জমি বাঁধা নিয়ে উজ্জ্বলের পরীক্ষার খরচ আমি যদি দিই তাহলে তোমাদের আপত্তি আছে তোর কোনো একগুঁয়ে স্বভাবের কথা তুই তো জানিস অভিমান, সে পণ করেছে ছেলেকে মানুষ করতে, কারো কাছে সে হাত পাতবে না। আমাদের ভালোবাসি হবে দুশ্মনের সাহায্যের কথা বলতে গেছিলাম চিরদিন এই ভালোবাসাটুকু রাখিস, তার বেশি তোদের কাছে আমরা কিছুই চাই না। তুই বরং 27 তারিখের শুভ কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখিস। আরে লক্ষ্য রাখার কথা বলতে হবে না খুড়ি লক্ষ্য রাখার কথা বলতে হবে না উজ্জ্বল আমাদের গৌরবের বন্ধু নাকি বলিস ভগবান তোরাও আমার গৌরবের সন্তান ছাড়ো। আমি তো সত্যি সত্যি তোমার প্রেমে জন্মাবে তোমার এক ছেলে 5 বছর বয়স থেকে মায়ের মতো করে তুমি আমাদের কাছে ফিরে নিয়েছিলে আমি যদি থাকবো মনে করবো আমার এক মা মনে গেলে আমার এক মা
সঙ্গে ছাড়া কাউকে ভাবাই যায় না। ভগবান যেন তো জুটি করে পাঠিয়েছেন। পরের বিয়ের কথা শুনে তো আনন্দে একখানা হচ্ছিস, নিজের কথা কিছু ভেবেছিস? কতদিন আর এই গৃহ শূন্য হয়ে থাকবি? আরে বিয়ে তো করেছিলাম, তোদের কপালে সেটা করি না, আর তো যাচ্ছি না, এদের ভালো যাচ্ছি। সারা জীবন এমনি বঙ্গুলের মতো গান গেয়ে আমি ভাত দাঁড়িয়ে দিয়ে এসেছি। এবারে বউ না হতেই আমাকে এত ভাবতে হচ্ছে। আর বউ বলে যাচ্ছি, থাকতে থাকতে আমার নাকের হাড় একেবারে লাল হয়ে যাবে। আচ্ছা বাবু, ঠিক আছে ঠিক আছে, বউ হয়ে এসে এই শাশুড়িকে ইচ্ছা মতো খাটিয়ে নাকের হাড় একেবারে খড়দের মতো সোজা রেখো। এই উজ্জ্বল গাড়ির কথা তো বুঝিস তো? ও মা, বলবো না? সেই ছোটবেলা থেকে বলে আসছি, আর এখন বলবো না? এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছোটরা চোখ মন সব কিছু বদলে গেছে। উজ্জ্বল তো সুনাম যুবক, সে আর কি ঠিক না। সে কথা বলতেই সে রূপের সাগর। বৃন্দাবনে ছিল কেষ্ট, আর তোমাদের শিবানী করে জন্মেছে এই উজ্জ্বল হাতা। বিয়ের আগে তো ভাবলাম না ঘরে গেল, এইবারে বুঝতে পেরেছি। কেন বলে তো? ওই রূপের নেশা চোখে গেছে, এই মনে স্বপ্ন জেগেছে, ধরা দিতে চাই তো তোমার ধরা লেগেছে। রূপের নেশা চোখে গেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে চাই তো তোমার ধরা লেগেছে। রূপের নেশা চোখে গেছে। অনুরাগে সোহাগে রেণু হিয়র জানা প্রাণে, মনে রাখিয়ে প্রিয়া রামে তোমায় রেখেছে। অনুরাগে সোহাগে রেণু হিয়র জানা প্রাণে, মনে রাখিয়ে প্রিয়া রামে তোমায় রেখেছে। নাচে নাচে খুশি, নাচে নাচে খুশি, ফাগুন এসেছে, ধরা দিতে পাই তো তোমার পরার লেগেছে, ধরা দিতে পাই নির্বেদাল কাটে এই যে। অন্য আরেকজনের কাছে পাওয়া যাবে। আমি কথা বলছি। দাদা, বয়সে আমি তোমার ছেলের মতো হলো, কি বলে কি দাদা, আমি নীতিভ্রষ্ট হব না। আজ টাকা দিলে তুমি নীতিভ্রষ্ট হবে। বাবু, কি বলে কি, মৃত্যুকালে আমার বাবা বলে গেছে, সদস্যায় ও বাবা বিশাল সংক্রান্ত ব্যাপারে কোনো কাছাকাছি। ও দাদা, বলো তাই তুমি বলে চলো, তুমি আমার ডান হাতে তোমার দলিল তুলে দেবে, আর আমি কি বলে কি, ও হাকিম বাবুর সামনে তোমার ডান হাতে আমি টাকা দিয়ে দেব। আজ টাকাটা পেলে আমার তো খুব উপকার হতো ভাই। দাদা গো, কাঁচা কাজ করে তোমার উপকার করলে স্বর্গে আমার বাবার আর তো কষ্ট পাবে না। তাহলে ভাই ওই মৌখিক কথাটা কিন্তু ঠিক রেখো, 3 ভাগের 1 ভাগ টাকা জোগাড় করতে পারলে একদিকে আমি ছেড়ে দেবো দাদা, একটা চিন্তা তুমি করো না। আরে ডাক্তার মুক্তা নাই তো পয়সা খাওয়ায়, উজ্জ্বল মাস্টার আমাদের লক্ষ্মীর কৃপা তোমার জন্য উঠছে পড়া, তখন দেখবে মানুষ জলের মতো টাকা ঢুকছে ঢুকছে, রাখবার জায়গা হবে না। না 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 সদা সাহেব, সে আশা আমি করি না সদা সাহেব। মোটা ভাত আর মোটা কাপড় জুটলেই হলো। উজ্জ্বল ডাক্তার হয়ে তঞ্চনের উপকার করুক, সবাই তার সুখ্যাতি করুক, সেটুকু শুনতে পেরে
আমার তো শান্তি ভাই। টাকার লোক কাজ আছে বাবা, তুমি তো আমার টাকার লোভে এই কি বলে কি ও তোমার ছেলে উজ্জ্বলকে ডাক্তারি পড়াচ্ছে দাদা, আমিও আমার একমাত্র ছেলে সুন্দরকে মুক্তার বানাবো দাদা, মুক্তার। যাক, বিয়ে খরচের জন্য আর আমার চিন্তা রইল না। এখন শুভ কাজটা ভালোই মিটে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমি একটু বিয়ে কিন্তু হারিয়ে উজ্জ্বল চলা বিয়ে দিলে এতদিনে নিশ্চিন্ত হলাম। আগে বুঝি চিন্তিত ছিলেন? ছিলাম বই কি? কি জন্য? তুমি যদি বেহাত হয়ে যাও আর সে চিন্তা নেই, শাস্ত্রাচারে আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমার সহধর্মিণী, সহমর্মিণী। তার তো বেশি তুমি আমার জীবনের কঠিনের খুশি হিল্লোল, উজ্জ্বলের জীবনকে চির উজ্জ্বল রাখতে তুমি আমার প্রেমের আলোকবর্তিকা। এই বৌভাতের পরের দিনই কিন্তু আমরা বেরোবো। সবার আগে একবার কি তোমাদের শিবানীপুর যেতে বলি না? শিবানীপুর, শিবানীপুর, শিবানীপুর। এত কিছু পেয়ে তুমি শিবানীপুরের কথা কিছুতেই ভুলতে পারছো না। প্রথমে সেই ধুলো নোংরা পল্লী গ্রামে গেলে হানিমুন করতে যাওয়ার উৎসাহটা একেবারে ফিকা হয়ে যাবে। তোমার উচিত তোমার শ্বশুর শাশুড়ির আশীর্বাদ নিতে যাওয়া। তোমার মা বাবার আশীর্বাদ না নিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না। তোমার ক্ষতি না হলে আমার অনেক ক্ষতি হবে না। যে মা 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে আমাকে পৃথিবীর আলো বাতায় দেখালো, যে বাবার কাছে না হয়ে চলে ডাক্তার পড়াতে আমাকে কলকাতায় পাঠিয়েছে, তাদের প্রতি একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। বেশ তো, মাঝে মাঝে তাদের কিছু টাকা পাঠিয়ে দিও। তুমি এখন রীতিমতো বিত্তবান মানুষ। বাবা, বৃত্ত দিয়ে মেটানো যায় না মা। ওর বাবাটা হলো হ্যাঁ? তাতে কি আমার লোকসান হবে বাপি? কি জীবনের সব ক্ষেত্রে ওই লোক ভালো। অঙ্ক কষতে গেলে তুমি ভুল করবে না। ওর বাবা ভালো। বিশেষ করে যেখানে প্রীতির আদান প্রদান, সেখানে তুমি কি পেলে সেই হিসাব করবে না। তুমি কতটুকু দিলে সেই হিসাবই রাখবে। খুব মনোবল কথা কেন বলেছেন? দেখো বাবা, ব্যবসায়ীরা কিন্তু আগে পুঁজি ঢালে, তারপর লাভের মুখ দেখে। বাবা, প্রগতি মাত্র অর্থ আপন যদি অস্বীকার করা নয়, যে শিক্ষার গুণে প্রতিটি ক্ষেত্রে জয়ী হওয়া যায়। মানুষের স্নেহ, মমতা, ভালোবাসা, তাকেই বলে সুশিক্ষা। তুমি যখন চাইছো তখন নয় আমি বাইরে যাওয়ার আগে শিবানীপুর থেকে ঘুরে আসবো। শিবানীপুর গিয়ে যদি তুমি আচারে ব্যবহারে তুমি তোমার শ্বশুর শাশুড়ি মন জয় করতে পারো, তাহলে বুঝবো তোমার প্রতি আমার শিক্ষা ব্যর্থ হয়নি। চলো, তাহলে আগামীকালই আমরা শিবানীপুর রওনা হ্যাঁ, তাই চলো। যদিও সেখানে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, তবে একবার না গেলে নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হবে। এটা দেখো মা, এটা বাপি। দলিল আমার স্থাবর যাবতীয় সম্পত্তি আমি তোমার নামে ঋণ করে দিয়েছি। তবে ভারতের গৌরব গঠন মিলের অর্ধেকটা দিয়েছি উজ্জ্বলকে। আশা করি তোমাদের নিজেদের সম্পত্তি তোমরা নিজেরা দেখে শুনে রাখতে সক্ষম হবে। গঠন মিলের অর্ধেক আপনি আমাকে দিলেন কেন? দিলাম এই জন্য যে পুরুষের কাছে সবচেয়ে লজ্জার বিষয় হলো স্ত্রীর মুখাপেক্ষি হয়ে থাকা। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন থেকে হয়ে যায় তা তো আর বলা যায় না। কারণ আগে থেকে সবকিছু ম্যানেজ করে রাখলাম। আর এটাই মনে করো না তোমাদের শুভ বিবাহে আমার যৌতুক। সত্যি এত উদার, এত মহৎ মানুষ পৃথিবীতে আছে, তোমার বাবাকে না দেখলে বিশ্বাসই হতো না। এই, তুমি আমার উপর রাগ করনি তো? তুমি আমার জীবনের সঙ্গিনী, তোমার উপরে কি রাগ করে থাকতে পারি? এই চলো, অতীতে অবাগত হয়ে কি সবাই ঘুমিয়ে পড়েছে।